সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আজকে আমার এই ভিডিওটি দেশে কিংবা দেশের বাহির থেকে দেখছেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যে ভারত এবং বাংলাদেশে যে আজকে এবং গতকালকে যে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে, এই ঝড়টা মূলত যারা সাধারণ মানুষ তারা হয়তো বিষয়টা একেবারেই বুঝতে পারছে না। কিছু হিন্দু সম্প্রদায় রয়েছে, কিছু সংখ্যালঘু রয়েছে যারা মনে করছে এই চিন্ময় কৃষ্ণ দাস উরফে প্রভু একজন ধর্মযাজক, তিনি একজন হিন্দু ধর্মের অত্যন্ত মেধাবী একজন ব্যক্তিত্ব এবং তিনি প্রভুর মতোই তার আচার আচরণ ব্যবহার, এই বিষয়গুলোকে নিয়ে যারা চিন্তা ভাবনা করছে, যারা এই ধর্মীয় ইস্যুতে এই চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যারা এই আলোচনার জন্ম দিয়েছে, আমি মনে করি তারা সবচাইতে বেশি বোকা। তার কারণ হচ্ছে এই চিন্ময় কৃষ্ণ দাস কোনো আপনার ধর্মীয় কোনো নেতা নয়। তিনি মূলত একজন সংখ্যালঘু। এই কথাটা আমি বলতে পারি না, তার কারণ আমি সংখ্যালঘুর বিপক্ষে। আমি একবার একটি আলোচনায় বলেছিলাম, অনেক বড় একটি প্রোগ্রামে বলেছিলাম, যদি বাংলা একাডেমিটা আমার আয়ত্তের ভিতরে থাকতো তাহলে আমি বাংলা একাডেমি থেকে এই সংখ্যালঘু শব্দটাকে একেবারে চিরতরের জন্য ভ্যানিশ করে দিতাম। এর একটি কারণ ছিল, আমি যখন সেই একটি বড় একটি প্রোগ্রামে বক্তব্য দিতে গিয়েছিলাম, তখন একজন হিন্দু ছাত্রলীগ নেতা তখন সে বলেছিল যে আমরা সংখ্যালঘু। অথচ এই বাংলাদেশে যারা গত 16 বছরে যারা এই বাংলাদেশে বাস করেছে তারা জানে যে আওয়ামী লীগ সরকার এই হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদেরকে যতটা সুযোগ সুবিধা দিয়েছে, এই পাহাড়ি জনগোষ্ঠীকে যতটা সুযোগ সুবিধা দিয়েছে, তাদের ব্যাপারে আইনের আওতায় এনে, অর্থাৎ তাদেরকে আইনি যে সুবিধাটা দিয়েছে সেই সুবিধাটা আমাদের মুসলমানকেও এতটা দেয়নি, যারা এই বাংলাদেশের জন্মগতভাবে বাংলাদেশি, তাদেরকেও এই সুযোগ সুবিধাটা দেওয়া হয়নি। যাই হোক, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, এই চিন্ময় কৃষ্ণ দাস 26শে নভেম্বর অর্থাৎ গত পরশুদিন যেই ঘটনাটা চট্টগ্রামে ঘটিয়েছে, একজন আইনজীবীকে হত্যা করেছে। এই আইনজীবীকে হত্যা করার মাধ্যমে তিনি যে কতটা নৃশংস, কতটা পশু, এবং তারা সুযোগ পেলে বাংলাদেশের মানুষকে কি করতে পারে সেই বিষয়টা কিন্তু সাধারণ মানুষ সহ যারা ওই এলাকায় ছিল, ওই সময়টাতে ছিল, তারা কিন্তু বুঝতে পেরেছে। আপনারা জানেন এই অ্যাডভোকেট আরাফের গায়ে যে কত ক্ষত চিহ্ন রয়েছে, তাকে কতটা পৈশাচিকভাবে নির্যাতন করে তাকে মৃত্যুর কোলে ঢলিয়ে দিয়েছে, এই বিষয়টা আমরা কিন্তু মেডিকেল রিপোর্টেও পেয়েছি এবং বাস্তবেও সেটা দেখেছি। আসলে এই চিন্ময় কৃষ্ণ দাসের যারা অনুসারী, আমি আজকে তাদেরকে বলবো, ভাই আপনারা ভুল করছেন। এই চিন্ময় কৃষ্ণ দাসের চরিত্র সম্পর্কে যদি আপনারা জানেন তাহলে খুবই আশ্চর্য হয়ে যাবেন। আমাদের একটু আগে এই কয়েকটা চ্যানেলেই তার একটা ভিডিও ফুটেজ আমরা দেখিয়েছি এবং আপনারা হয়তো এই বিষয়টা দেখবেন। আসলে ভারত বাংলাদেশ এই দুইটি দেশ একসময় আমরা এই ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিনটি দেশ আমরা যখন একসাথে ছিলাম, সেটা বহু আগে, 52-এরও আগে, যখন বঙ্গভঙ্গকে আলাদা করে দেওয়া হয়, তখন যে এই ধর্মীয় নীতিতে, অর্থাৎ ধর্মের বিভক্তি, যেটা বাংলাদেশ এবং পাকিস্তান ইসলাম ধর্মাবলম্বী, এই ভাগে বিভক্ত করা হয় পাকিস্তান এবং বাংলাদেশকে এক করে, এবং ভারত
সেটা আলাদা হয়ে যায়, আলাদা রাজ্য হিসেবে তারা যখন গঠন করে, তখন থেকেই আসলে যখন জাতের বিভক্তি হয় তখন কিন্তু মনেরও বিভক্তি হয়ে যায়। এই জিনিসটা কিন্তু সকলকেই মনে রাখতে হবে। এই হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, যারা আমাদের এই বাংলাদেশ সম্পর্কে তারা নেতিবাচক আলোচনা করেন, যারা বাংলাদেশকে উন্নতি দেখলে তাদের গা জ্বলে, এই একটি দেশেই আছে, সেটা ভারত। আপনারা দেখেছেন চিন্ময় কৃষ্ণ দাসের যে আইনজীবী হত্যা করা হয়েছে, এই কৃষ্ণ দাসরা কিন্তু হত্যা করেছে, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভিডিও করেছে, অথচ তারা আজকে এই ভারতের যে গণমাধ্যমগুলো, বেশ কয়েকটি গণমাধ্যম উন্নত যেগুলো নামকরা গণমাধ্যম রয়েছে, এই গণমাধ্যমগুলোতে তারা একটু ভিন্ন আকারে প্রচার করেছেন, যেটা এই মনে করেন যে আমাদের যে ওবায়দুল কাদের ছিল, হাসান মাহমুদ ছিল, ঠিক তাদের মতো তারা অন্য আঙ্গিকে, অন্য দৃষ্টিতে সেটা প্রচার করেছে, অপরাধ করেছেন তারা। অথচ আমাদের আজকে এই বাংলাদেশের আইনজীবীদেরকে তারা যে রটনা রটিয়েছে, ঘটনা ঘটিয়েছে একরকম, রটনা রটাচ্ছে আরেক রকম। এই কৃষ্ণ দাসের যারা ব্যক্তি ছিল, যারা তার পক্ষে ছিল, তার পক্ষের লোকেরা এই আরাফকে খুন করেছে, আইনজীবী আরাফকে, সাইফুল ইসলাম আরাফকে। অথচ তাদের গণমাধ্যমে সেটা প্রচার করা হচ্ছে যে এই চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী ছিল এই ব্যক্তি, তাকে হত্যা করা হয়েছে। আসলে দেখেন ভারত কতটা নির্মম, কতটা মিথ্যাবাদী, কতটা চতুর, কতটা বদমাইশ। এই বদমাইশ না হলে তারা কখনোই এই বিষয়টা প্রচার করতে পারে না। তারা কতটা মিথ্যাবাদী, তারা কতটা আত্মপ্রবঞ্চক। এই বিষয়গুলোকে যদি আমরা আজকে এই খুঁটিনাটিগুলো দেখি, তাহলে সাধারণ মানুষ যারা এই বাংলাদেশি হিন্দু রয়েছেন, তারা কিন্তু ভাই অনুরোধ করব, আমি বারবার বলছি, এই চিন্ময় কৃষ্ণ দাস কিন্তু কোনো ধর্মীয় কোনো নেতা নয়, সে কিন্তু ধর্মযাজক নয়, সে একটা বদমাইশ লোক, সে একটা এজেন্ট, সে একটা জঙ্গি সংগঠন। এই জিনিসটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আপনারা দেখেন তিনি কিন্তু একজন রাষ্ট্রদ্রোহী। আমি একটু পূর্বের দিকে যাচ্ছি, বিএনপি ক্ষমতায় ছিল, আপনার বাংলা ভাইকে আপনারা চিনেন। এই বাংলা ভাই কিন্তু একটা ধর্মের লোক ছিল, সে কিন্তু খুব বড় আলেম ছিল, কিন্তু তারপরেও কিন্তু বিএনপি সরকার তাকে গ্রেফতার করেছিল এবং তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছিল। তখন কিন্তু অনেক আলেম ওলামা তাকে রক্ষা করার জন্য মাঠে নেমেছিল, কিন্তু তারপরেও কিন্তু বিএনপি সরকার তাদেরকে ক্ষমা করেনি। তার কারণ তিনি ছিলেন রাষ্ট্রদ্রোহী। ঠিক একই রাষ্ট্রদ্রোহী আজকে এই চিন্ময় কৃষ্ণ দাস। যে চিন্ময় কৃষ্ণ দাস এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য তিনি একটা প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমি মনে করি যে বাংলাদেশকে ধ্বংস করা নয়, আজকে চিন্ময় কৃষ্ণ দাসকে আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলিয়ে তাকে হত্যা করা হোক এবং তার এই সংগঠনকে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হোক। তাহলেই বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, এদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে, এদেশের মুসলমান শান্তিতে থাকতে পারবে, এদেশের হিন্দু শান্তিতে থাকতে পারবে। আর না হয় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, কুকি, মগ, টিপরা, মণিপুরি, খাসিয়া, এইসব সংখ্যালঘু, যাকে আমরা সংখ্যালঘু বলেন, আপনারা নিজেরাই বলেন, এই ব্যক্তিদের সাথে একটা সাংঘর্ষিক রূপ নিয়ে এদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিগণিত করা হবে। আমরা মনে করি যে যদি এই চিন্ময় কৃষ্ণ দাসের বিচার না হয় আর ভারতের চাপে যদি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যদি তাকে ছেড়ে দেয়, তাহলে আমি মনে করি এর চেয়ে বড় ব্যর্থতা বাংলাদেশে আর কিচ্ছু নেই। তার কারণ আমরা কারোটা খাই না, বাঙালি কারোটা পড়ে না, আমাদের দেশের টাকা দিয়ে আমরা চলি, আমাদের দেশের খাদ্য দিয়ে আমরা চলি, আমরা যতটুকু পারি কারো কাছ থেকে ভিক্ষা করে আনি না, আমরা প্রয়োজন বোধে তাদের কাছ থেকে আমরা ঋণ করি না, আমরা তাদের কাছ থেকে ডলার দিয়ে তাদের কাছ থেকে আমরা এলসির মাধ্যমে আমরা ক্রয় করে থাকি। এটা কোনো সমস্যা নেই। তার কারণ আমরা ভারত থেকে যদি কিছু ক্রয় করি সেটা আমরা ডলার দিয়ে ক্রয় করি, আমরা এলসির মাধ্যমে ক্রয় করি, আমরা তাদের কাছে ভিক্ষা চাই না, আমরা তাদের কাছে ভিক্ষা চাইও না। আপনারা জানেন বর্তমানে এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যেসব ষড়যন্ত্র চলছে,
আপনারা জানেন 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পরপর তিনি ভারতে চলে গেছেন এবং ভারতের আশ্রয়ে তিনি আছেন। আমি অনুরোধ করব আজকে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, এতে কোনো দুঃখ নেই, কারণ শেখ হাসিনা পালিয়ে গেছে আপনাদেরকে বিপদে ফেলে গেছে। এই যারা একেবারে এই ছোটোখাটো নেতাকর্মী আছেন যে মাঠ পর্যায়ে, এমপি মন্ত্রীরা তো পালিয়ে গেছেই, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু যারা আমার ভাই, আপনার ভাই, যারা এদেশের সাধারণ মানুষ, এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের মেহনতি মানুষ এবং ছোটোখাটো চাকরিজীবী, যারা আওয়ামী লীগের নেতাকর্মী, তারা কিন্তু আমাদের ভাই। তাদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের রয়েছে। তারা আমাদের কোনো শত্রু নয়। আমিও যে কোনো পার্টির সাপোর্ট করতে পারি এই বলে আমার নেতা পালিয়ে গেলে আমি যে দোষী, এরকম কিছু নয়। কিন্তু অনুরোধ করব আজকে যে আপনারা এই চিন্ময় কৃষ্ণ দাসকে সাপোর্ট করবেন না দয়া করে। চিন্ময় কৃষ্ণ দাসকে সাপোর্ট করলে আমাদের বাংলাদেশের ক্ষতি হবে। আমাদের বাংলাদেশের এই চিন্ময় কৃষ্ণ দাস তিনি একটা রাষ্ট্রদ্রোহী। তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে অ্যাসিড নিক্ষেপ করেছেন তার এই মাস্টার মাইন্ডের কারণে। তিনি ছিলেন শ্রেষ্ঠ মাস্টার মাইন্ড এবং তিনি আমাদের বাংলাদেশের পতাকাকে অমান্য করেছেন। তার পতাকার নিচে আমাদের বাংলাদেশের পতাকা তিনি স্থাপন করেছেন, পতাকা উড়িয়েছেন। এর চেয়ে বড় দুঃখজনক আর কিছুই হতে পারে না। এই পৃথিবীতে আমরা যে যেই ধর্মই পালন করি না কেন, বাংলাদেশে স্বয়ং এই আমাদের যে ইসলামিক পতাকাও সেটা আমাদের বাংলাদেশের পতাকার নিচে থাকে। আপনারা যদি ইসলাম মানেন এবং ধর্ম মানেন এবং কোরআন মানেন, আল্লাহ তাআলা এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার দেশকে আগে ভালোবেসেছেন, তিনি তার দেশের কথা আগে বলেছেন, আমরা জানি। অতএব আমাদের এই কৃষ্ণ দাসের জন্য আমাদের দেশের মধ্যে আমরা কোনো অরাজকতা চাই না। অচিরেই তাকে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক কিংবা তার বিচার করা হোক। ভারতের কোনো কথা আমরা মানতে প্রস্তুত না, ভারতের কোনো চাপ আমরা নিতে রাজি না, ভারতের কোনো কিছুই আমরা শুনতে রাজি না। এই মুহূর্তে ভারতের চাপকে উপেক্ষা করে এই চিন্ময় কৃষ্ণ দাসের বিচার করা হোক, এটাই আমরা প্রত্যাশা করি। এবং যারা ভারতে পালিয়ে গেছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা ভারত থেকে কোনো প্রকার এই বাংলাদেশ চাপ প্রয়োগের ব্যাপারে কোনো রকম এই ইন্ধন যোগাবেন না ভারতের সাথে। এটাই আমরা আশা করি, কারণ এই দেশ আপনার আমার। আজকে ভারতে আছেন, আগামীকাল আপনাদেরকে কিক মেরে যখন আবার পাঠিয়ে দেবে বাংলাদেশে, তখন কিন্তু আপনি বাংলাদেশেই বাস করবেন। অতএব এই জিনিসটা কখনোই চিন্তা করবেন না যে আমরা ভারতে যে বেঁচে গেছি। আসলে আপনারা বাঁচেননি, আপনারা কৃতদাসের মতো রয়েছেন সেখানে। আপনারা বাঙালি, আপনারা অপরাধ করলেও বাংলাদেশি, আবার ভালো করলেও বাংলাদেশি। অতএব এই জিনিসটা চিন্তা করবেন যে আমরা এই বাংলাদেশকে ক্ষতি করে নয়, এই বাংলাদেশের সম্মানকে পৃথিবীর বুকে, পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। এটাই আমরা প্রত্যাশা করি এবং কৃষ্ণ দাসের সকল অপকর্মকে আমরা উপেক্ষা করে তাকে বিচারের আওতায় এনে আমরা আরেকটি প্রমাণ করতে চাই বাংলা ভাইয়ের মতো, যাতে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচার করা হয়। এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।